একে দেখেছেন আপনি? 18ই জানুয়ারি এখানে এসেছিল। এ আমার মেয়ে সোফিয়া সুলেমান। একে দেখেছেন আপনি? এই ছবিটা ভালো করে দেখুন না। এ আমার মেয়ে, হলুদ রঙের সালোয়ার কামিজ পরেছিল। আরে দাদা, রোজ এখানে হাজার হাজার লোক আসে, কি করে মনে থাকবে 1.5 মাস আগে কোনো মেয়েকে দেখেছি কিনা? আচ্ছা, এই মেয়েটা কে? এই আমার মেয়ে সোফিয়া সুলেমান, আর আমি হচ্ছি ইমরান সুলেমান, আর আমার ছেলে শাহিদ সুলেমান। এই মাস দেড়েক আগে হারিয়ে গেছে আমার মেয়ে। এখানে ওই বারাসাত নামে একটা জায়গা আছে না, ওইখান থেকে নিখোঁজ হয়েছে। আরে দাদা, এই ফটো নিয়ে খুঁজলে কি করে খুঁজে পাবেন? আপনি পুলিশের কাছে যান, আরে ওরাই খুঁজে বার করবে। পুলিশ? পুলিশের কাছে যাও। 1.5 মাস আগে 2013 জানুয়ারি মাসে ইমরান সুলেমান এটাই করেছিল। সেদিনই, যেদিন তার 19 বছরের মেয়ে সোফিয়া নিজের গ্রাম থেকে উধাও হয়ে গিয়েছিল, সে পুলিশের কাছে গিয়েছিল। কিন্তু তার চিন্তা, তার কষ্ট, তার অস্থিরতা দেখেও কারো মনেই কোনো বিপদ বা কোনো অপরাধের কথা আসেনি। পড়াশোনা করছিল আমার মেয়ে, বললো ভাল লাগছে না, হাত পা ব্যথা করছে, একটু বাইরে থেকে ঘুরে আসি। তারপর আর ফিরেই এলো না স্যার। কি বলছিস? ঘুরে আসতে গেল আর তারপর মেয়েটা বাড়ি ফিরলো না? হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো ছেলের সাথেই পালিয়ে গেছে। এখনকার ছেলেমেয়েরা তো এরকমই করে থাকে কিনা? না স্যার, আমার মেয়ে এরকম নয় স্যার। সকাল 10টা থেকে 4টে অবধি পড়ছিল স্যার। আমার মেয়ে 12 ক্লাসের পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল। মা, আমি ক্লান্ত হয়ে গেছি পড়ে পড়ে, খুব গা হাত পা ব্যথা করছে। আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, আধ ঘন্টার মধ্যে ফিরে আসবো। তাড়াতাড়ি চলে আসবি মা। হ্যাঁ মা, আধ ঘন্টার মধ্যে চলে আসবো। স্যার, তারপর আর আমার মেয়ে বাড়ি ফেরেনি। যখন আমি সন্ধ্যাবেলা বাড়ি ফিরলাম তখন আমার স্ত্রী দরজার সামনে দাঁড়িয়েছিল, খুব চিন্তিত ছিল। তারপর আমি আর আমার ছেলে শাহিদ তাড়াতাড়ি ওকে খুঁজতে বেরিয়ে গেলাম। সোফিয়া! 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 দাদা, আমার মেয়ে সোফিয়াকে তুমি দেখেছো কি? না, আমি দেখিনি। সোফিয়া! 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 সোফিয়াকে দেখেছেন আপনি? সোফিয়া! ওদিকে ওদিকে ওদিকে। সোফিয়া! তুমি সোফিয়াকে দেখেছো? দাদা, তুমি সোফিয়াকে দেখেছো? না, দেখিনি তো। ও ভাই, তুমি আমার মেয়েকে দেখেছো কি? কোনো খোঁজ পেলাম না। কোথায় গেল বলতো মেয়েটা? সোফিয়ার বান্ধবী বাড়ি খোঁজনি দেখি। না ভাইজান, সোফিয়া তো আজকে এখানে আসেইনি। কাকলি, ও কিছু বলেছিল কি অন্য কোনো বান্ধবীর বাড়িটাটি যাচ্ছে? শেষবার আমি ওর সঙ্গে কাল দেখা করেছিলাম, ও তো তখন কিছু বলেইনি। না কাকু, সোফিয়া আসেনি এখানে, আর আজ তো আমাদের দেখা করার কথাই ছিল না। পড়াশোনা করতে করতে হঠাৎ বললো একটু ঘুরে আসি, তারপর এখনো পর্যন্ত ফেরেনি। ইমরান ভাই, আমার মনে হচ্ছে কিছু একটা খারাপ হয়েছে। আপনি এক্ষুনি থানায় চলে যান। স্যার, আমার মেয়ে কারোর বাড়িতেও যায়নি, আর কেউ ওকে যেতেও দেখেনি কোথাও। স্যার, আমার মেয়ে খুব মন দিয়ে পড়াশোনা করে, এরকম করে কি করে যেতে পারে ও? নিশ্চয়ই ওর কিছু খারাপ কিছু ঘটেছে স্যার। তো তুই করিসটা কি? চালের গোডাউনে আমি কাজ করি স্যার, পাশের গ্রামে। এ আমার ছেলে শাহিদ স্যার, কলেজে পড়ে স্যার। স্যার, আমার ছেলে মেয়ে দুটোই পড়াশোনায় খুব ভালো স্যার। তোর মেয়ের বয়স তো 19 বছর না? হ্যাঁ স্যার। তার মানে নাবালিকা নয়। এখন হতে পারে কোনো বয়ফ্রেন্ডের চক্কর। কোন একটা ছেলের সঙ্গে দেখা করতে গেছে আর তারপর তার সঙ্গে পালিয়েই গেছে। না স্যার, আমার মেয়ে ওরকম মেয়ে নয়। না স্যার, ও পড়াশোনা করছিল। ও তো উচ্চ মাধ্যমিকের পর নার্সিং পড়তে চাইছে। আমার মেয়ে এরকম নয় স্যার, ও এতদিন পর্যন্ত কোনো কথা আমাদের কাছে লুকোয়নি। ইমরান, তুই মজুরের কাজ করিস, এখনকার ছেলেমেয়েদের সম্পর্কে জানিস না। তারা নানান কিছু করে। এখন সেই সব কথা নিজের মা বাপকে তারা তো বলবে না। না, একটা কাঁচা বয়সের মেয়ে। যাই হোক, 48 ঘন্টা অপেক্ষা করা যাক, তারপর দেখি আমরা কি করতে পারি। আরে এমনিতেও আমি অভিজ্ঞতা থেকে বলতে পারি যে মেয়েটা কারোর সঙ্গে পালিয়েই গেছে। স্যার, সোফিয়াকে কেউ দেখে থাকলে আমাদের কাছে তো অবশ্যই ইনফরমেশন আসতো। পুলিশের কাছে কেউ কিছু লুকোবে? এখন আমরা কি করব না করব সেটা তো 48 ঘন্টা পরেই ঠিক করব।
আচ্ছা, ওই পুলিশ যা বলছিল এইরকম কোনো প্রেমের ব্যাপার কি ছিল সোফিয়ার? মানে তুমি কি কখনো কিছু শুনেছো এরকম প্রেম ট্রেমের ব্যাপারে? না, আমার মেয়ে একদম সাদাসিধে মেয়ে। ও তো খুব মন দিয়ে পড়াশোনা করছিল। আব্বা, পুলিশ যাই বলুক না কেন, আমি নিজের বোনকে চিনি। সোফিয়া এমনটা করতেই পারে না, কখনো করবে না। আমার তো অন্য ভয় হচ্ছে, ওর সাথে খারাপ কিছু না হয়। পরমাণু এত ছোট যে শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সোফিয়ার মতো মেয়ে যে পড়াশোনায় এত ভালো, ও এরকম কাজ করতেই পারে না। আমি তো ওর টিচার, আমি কখনোই ওকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখিনি। ও কারোর সাথে পালিয়ে গেছে, এটা আমি বিশ্বাসই করতে পারছি এই না। কথাটা আমি পুলিশকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে যাচ্ছি, ওরা মানছেও না আর কিছু করছেও না। ও একটু ঘুরতে গেল আর হারিয়ে গেল। সারা গ্রামে কারোর চোখে কিচ্ছু পড়েনি। যদি ও কোথাও চলে গিয়ে থাকে অথবা কেউ ওকে তুলে নিয়ে যায়, গ্রামের বাইরের রাস্তায় কারুর না কারুর তো চোখে পড়বে। হতে পারে কেউ ওখানে ওকে দেখেছে। আমি তো কাল দিনভর এখানেই ছিলাম ভাই, আমি তো দেখিনি তোমার মেয়েকে। না ভাই, আমিও দেখিনি। আরে কি হয়েছে দাদা? কে? ভাই এই আমার মেয়ে সোফিয়া পড়াশোনা করার পরও একটু ঘুরতে বেরিয়েছিল, তখন ওই মোটামুটি 4টে বাজে। তারপর তো ও আর ফিরেই এলো না। আমরা খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। ইমরান ভাই, মনে হচ্ছে কিছু গড়বড় আছে। এরকমটা তো এর আগেও এখানে হয়েছে, গত মাসেরই কথা। কে? কার মেয়ে ছিল? সোমনাথ হালদারকে চিনিস তো নাকি? ওই সোমনাথ, মানে যে সত্যজিৎ বাবুর জমিতে কাজ করে? হ্যাঁ, ওরই মেয়ে শালিনী ডিসেম্বরে হারিয়ে গেছিল, এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই। একই গ্রামে দুটি মেয়ে নিরুদ্দেশ। 1 মাস আগে শালিনী হালদার, আর এখন সোফিয়া সুলেমান। শালিনীকে কি তার পরিবার খুঁজে পেয়েছে? দুজনের এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পিছনে রহস্য কি ছিল? সোমনাথ, হেই সোমনাথ, কি হয়েছে? আমাকেও পুলিশের লোকরা এই উত্তরে দিয়েছিল, কথাই শুনলো না। সেই দিন থেকে আজ পর্যন্ত শালিনীর কোনো খবর নেই। হয়েছিল কি? মানে তোর মেয়ে কেমন করে নিখোঁজ হয়েছিল? ওর মা মুদিখানা দোকানে কিছু জিনিস আনতে পাঠিয়েছিল। শালিনী, হ্যাঁ মা। শোন, হ্যাঁ। যা বাজার থেকে জিনিসগুলো নিয়ে আয়। 35-40 টাকার মধ্যে সবকিছু এসে যাবে। হ্যাঁ হ্যাঁ, বাকি টাকাটা ফেরত নিয়ে আসবো। আরে হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ। তোর বাবা আসার আগে রান্নাটাও করতে হবে। হ্যাঁ। ও মুদিখানা দোকানে কিছু জিনিস আনতে গিয়েছিল। আমি দোকানের মালিককে জিজ্ঞেস করেছি, কিন্তু শালিনী, শালিনী ভাই, আমার শালিনীকে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, এই ছিল তো। আমার তো এটাও মনে আছে যে ও কি কি জিনিস নিয়ে গেল। শ্যামবাবু, ও এখনো বাড়ি ফেরেনি। এটা আমি কি করে বলবো ভাই, বলো। এখান থেকে বেরিয়ে ও কোথায় গেছে? এই, তোমরা আমার শালিনীকে দেখেছো? আমার শালিনীকে দেখেছো? শালিনী, 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 শালিনী। রাস্তার মধ্যে জিনিসগুলো ছড়িয়ে পড়েছিল, কিন্তু শালিনীর দেখা পাইনি। আর পুলিশকে জিজ্ঞেস করতে গেলে ওরা বলে যে কোনো ছেলের সঙ্গে পালিয়ে গেছে। কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছি না। স্যার, প্রথমে শালিনী নিখোঁজ, তারপর আমার মেয়ে নিখোঁজ। কিছু তো গোলমাল আছেই, কিছু করুন স্যার। ঠিক আছে, তুই বল আমরা কি করব? সমস্ত পুলিশ ফোর্স খেতে পাঠিয়ে দেবো তোদের মেয়েদের উপর নজর রাখতে? কখন ওরা দোকানপাট করতে যাবে, কখন ওরা ঘুরতে যাবে, দুটো করে হ্যাবিলদার তাদের পেছনে লাগিয়ে রাখবো। তোর কি মনে হয় পুলিশের লোকজন এখানে এটাই করতে বসে আছে? স্যার, আমার মেয়ে তো দিনের বেলা নিখোঁজ হয়ে গেছে, তার আগে সোমনাথের মেয়েটাও উধাও হয়ে গেছে। স্যার, আপনারা যদি কিছু করতে না পারেন
তাহলে কে করবে স্যার? এই সামলাতে পারিস না তো জন্ম দিস কেন রে? মেয়েদের শাসন করতে পারিস না, ছেলেদের সাথে পালিয়ে যায় আর সঙ্গে সঙ্গে চলে আসিস থানায়। আমাদের কি আর কোনো কাজ নেই নাকি? আরে স্যার, আপনারা তো জানবার চেষ্টাই করছেন না যে আমার মেয়েটার আসলে কি হয়েছে। দেখ, এখানে যদি আশেপাশে কোনো ঝামেলা হয় না, সব থেকে আগে আমরাই জানতে পারি। আমি না জানলে গাছের একটা পাতাও খসে পড়ে না। সমস্ত ব্যাপারে আমরা নজর রাখি। আমাদেরকে কাজ শেখাস না তো, যা মাথা খারাপ করিস না। কিছু খেয়ে নাও। সকাল থেকে কিচ্ছু দাঁতে কাটুনি তোমরা দুজন। এখন খাবার আমার কি করে গলা দিয়ে নামবে? আমার প্রাণটা যে গলায় আটকে আছে। আমার মেয়েটা নিখোঁজ। পুলিশ খালি একই কথা বলে যাচ্ছে যে কোনো ছেলের সাথে হয়তো পালিয়ে গেছে। আমাদের আদরের মেয়েটা নিশ্চয়ই বড় কোনো ফাঁদে পড়েছে, আর আমি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না যে কি করব। এবার আমি কেমন করে খাবো তুমি বলো? আমাদের না চোখে ঘুম আছে না শান্তি। পৃথিবীটাই যেন ধ্বংস হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু এভাবে কতদিন চলবে? তুমি বলো না এখন আমি কি করব? দিনরাত ওর মুখটা আমার চোখের সামনে ভাসছে। মনে হচ্ছে ও যেন চিৎকার করে বলছে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও আমাকে। কিন্তু আমি তো এটাও জানি না যে এই সময় ও কোথায় আছে, কোথায় খুঁজবো, কি করে বাঁচাবো। এক সপ্তাহ হয়ে গেল তুমি কাজেও যাওনি। এভাবে সংসার কি করে চলবে? শাহিদও তো কলেজ যাওয়ার নামই নেয় না। আমি বুঝতেই পারছি না যে আমি কি করব। কোথায় গিয়ে আমি আমার মেয়েকে খুঁজবো? ভগবান জানে এখন কোথায় আছে। হ্যালো, ইমরান ভাই, হরেন্দ্রনাথ বলছি। হ্যাঁ হরিবাবু বলুন। হ্যাঁ ভাই বলছি, শোনো, আমার ছেলে আশিস সোফিয়াকে দেখেছে। হ্যাঁ, সোফিয়াকে দেখেছে? কবে দেখেছে? কোথায়? সোফিয়ার নিরুদ্দেশ হয়ে যাওয়া 1.5 মাস পর তার ব্যাপারে একটা খবর এলো। সেই গ্রামেরই বাসিন্দা হরিন্দ্রনাথ ঘোষের ছেলে আশিস সোফিয়াকে কোথাও দেখেছিল। কবে, কোথায় আর কি অবস্থায়? কোথায় দেখেছো আশিস তুমি ওকে? আমি কলকাতায় ছিলাম। আমি জানতাম না যে সোফিয়া নিখোঁজ হয়ে গেছে। কিন্তু দেখেছো কোথায় তুমি ওকে? এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। কবে? এই ধরো প্রায় 1.5 মাস আগে দেখেছি। হয়তো সেটা সেদিনই ছিল যেদিন সোফিয়া নিখোঁজ হয়েছে। ও কি করছিল? চানা 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 কত করে? 20 টাকা। চানা 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 20 টাকা। চানা 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 নাও চানা। 18ই জানুয়ারি, আমার ভালোভাবেই মনে আছে। 18 তারিখই ছিল। আমি হলদিয়া যাচ্ছিলাম, বাসের লাইনে দাঁড়িয়েছিলাম, তখনই আমি ওকে দেখেছিলাম। চানা 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 না, 20 টাকা। চানা 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 20 টাকা। চানা 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 নাও চানা। গরম গরম একদম গরম চানা নাও ভাই নাও। চানা 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 20 টাকা। ওর সাথে কি কেউ ছিল? দুটো ছেলে ছিল, এই ধরুন 20-21 বছর বয়সী। তুমি শিওর সোফিয়া ওদের সাথে যাচ্ছিল? মনে তো সেরকমই হচ্ছিল, কিন্তু আমি যখন বাড়ি ফিরলাম আর বাবা বলল যে সোফিয়া নিখোঁজ হয়ে গেছে, তখন আমার মনে হলো ও হয়তো ওদের সাথে নিজের ইচ্ছা যাচ্ছিল না। চানা 20 টাকা। চানা 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 নাও চানা। গরম গরম একদম গরম চানা নাও ভাই নাও। চানা 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 20 টাকা।
সে সময় আমি অত খেয়াল করিনি, ভাবলাম ও হয়তো কোনো চেনাশোনা লোকের সাথেই যাচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে যে ওরা হয়তো ওকে জোর করেই নিয়ে যাচ্ছিল। তবে দূর থেকে দেখেছি তো ঠিক বলতে পারবো না। দেখলি তো পালিয়ে গেছে তো দুটো জোয়ান ছেলের সঙ্গে, একটার সঙ্গে নিশ্চয়ই প্রেম করছে আর একটা নিশ্চয়ই তার বন্ধু। স্যার আশিস ওকে দেখেছে, ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল। এই তুই কি আমাদের বোকা ভাবিস? আশিসের সাথে কথা হয়েছে আমাদের, ও পরিষ্কার বলেছে মেয়েটা নিজের ইচ্ছে যাচ্ছিল না, কিন্তু ওকে জোরও করা হয়নি। আরে ভেবে দেখ না, খোলা বাস স্টেশনে এত লোকজনের মধ্যে তোর মেয়ে দাঁড়িয়েছিল, যদি জোর জবরদস্তি করা হতো তাহলে তো মেয়েটা চেঁচাতো, কাঁদতো, কারো কাছে সাহায্য চাইতো, এরকম চুপচাপ চলে তো যেত না। আসলে পাখি নিজের ইচ্ছে উড়ছিল। মানে আপনারা সোফিয়াকে খোঁজার চেষ্টাও করবেন না, শুধু একটা কথাই বলে যাবেন যে ও পালিয়ে গেছে। ওই এই ছোকরা শোন, গলা তুলে কথা বলবি না। আমি পাবলিক সার্ভেন্ট, তোর বাবার চাকর নই, আর পাবলিক সার্ভেন্টের সঙ্গে কখনো উঁচু গলায় কথা বলার চেষ্টা করবি। আরে তোদের সাহস তো বেড়েই যাচ্ছে রে। পুলিশ আর কি করবে? তুই তো বললি যে দুটো ছেলের সাথে যাচ্ছিল, 19 বছরের সাবালিকা মেয়ে, নিশ্চয়ই কোনো ছেলের সাথে চক্কর চলছিল। তোমাদের বললে তোমরা মারধর করতে পারতে, তাই না বলে চলে গেছে। তাতে পুলিশ কি করবে? সোফিয়া এরকম কিছু করেনি, ওকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা কেন বুঝছেন না? স্যার আমাদের সাহায্য করুন স্যার। এখন মেয়েকে পাচ্ছিস না বলে মন গড়া গল্প তৈরি করছিস ঘরে বসে বসে। ওর নিজের মসজিদে গেছে এখান থেকে কলকাতায়, আর তারপর ওখান থেকে অন্য কোথাও গেছে। এবার আমরা ওকে কোন জায়গায় খুঁজবো? স্যার মেয়ে নিজেই চায়নি যে বাড়ির লোক জানুক, আর এত বড় দেশে যে কোনো জায়গায় যেতে পারে। এখান থেকেই সোফিয়াকে কোথাও নিয়ে গেছে হয়তো। হ্যাঁ, কিন্তু কোথায়? হয়তো রেল স্টেশনে ওকে কেউ দেখে থাকবে, কেউ জানবে হয়তো। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? ডাক্তারকে ডাক। হার্ট অ্যাটাক হয়েছে, মাইনার হার্ট অ্যাটাক। একে আমার মেয়েটা নিখোঁজ, তার উপর ভগবান আরো কি শাস্তি দিচ্ছে স্যার। ডাক্তারবাবু আমি ঠিক আছে তো? ঠিক তো আছে, কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার ফলে শরীরের বাঁ দিকটা প্যারালাইজড হয়ে গেছে, ওনাকে খেয়াল রাখতে হবে। এইভাবে আর কতদিন নিজেকে আর নিজের বাড়ির লোকদের কষ্ট দেবে ইমরান ভাই? কি করি বলো তো দাদা, সাজা তো আমরা সবাই ভোগ করছি। 19 বছরের মেয়ে, নিজে বাইরে একা কখনো পা রাখেনি, সে কি করে পালাতে পারে?
জোর করে তুলে নিয়ে গেছে ওকে, আর আমরা কিচ্ছু করতে পারছি না। ঠিকই বলেছ, আমরা গরিবরা কিছুই করতে পারি না। না আমাদের কাছে পয়সা আছে, না ক্ষমতা আছে, না উপরওয়ালার দয়া আছে। কপালে যা লেখা আছে তাই হবে। তাহলে কি করব? ভগবানের মার ভেবে চুপ করে বসে থাকবো? ভাববো যে এটা আমাদের কপালে লেখা ছিল, মেয়েটাকে ওই অবস্থায় ছেড়ে দেবো? পুলিশ তো কিছু করবে না, যা কিছু খারাপ তা তো আমার মেয়ের ওপরই হচ্ছে, তাই না? মনে করবো ওর কপালে এটাই লেখা ছিল। 19 বছরের মেয়ে আমার, কত স্বপ্ন দেখতো সে নিজের পড়ার ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে। আমি নিশ্চিত জানি ও পালায়নি, ভয়ঙ্কর কোনো ফাঁদে পড়েছে। হয়তো আমার কথাও ও ভাবছে। ভাগ্য, কপাল, ডেস্টিনি, যা হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। সেটা তো হওয়ারই ছিল। ভাগ্যকে কে অস্বীকার করতে পারে? গাড়ি খুব জোরে আসছিল, সিগন্যাল ভাঙলো, মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খেলো, সওয়ারি পড়ে গেল, চোট লাগলো বা নিজের প্রাণ হারিয়ে ফেললো। ভাগ্যে লেখা ছিল। যে বেপরোয়া লোকটি সিগন্যাল ভাঙলো সে লালবাতি দেখতেই পায়নি। ভাগ্যের লিখন সে কিভাবে পড়বে? একটি মেয়ে বাড়ির বাইরে ঘুরতে বেরিয়েছিল আর সে নিরুদ্দেশ হয়ে গেল। খোঁজ নেওয়ার আগেই পুলিশ নিজের রায় জানিয়ে দিল যে সে হয়তো কারোর সাথে পালিয়ে গেছে। সামান্য চেষ্টাটুকু না করেই তারা এই সিদ্ধান্তে পৌঁছে গেল। এটা বোঝা দুঃসাধ্য নয় যে কেন নিরুদ্দেশদের খুঁজে পাওয়া যায় না, সব সময় নিরুদ্দেশই কেন থেকে যায়। একজন মা, একজন বাবা, একজন ভাইয়ের কাছে এটা কখনোই ভাগ্যের লিখন হতে পারে না যে তাদের বাড়ির সদস্য এভাবে নিরুদ্দেশ হয়ে যাবে। এটা কোনো ভাগ্যের লিখন নয়, আর না অন্য কারো ক্ষেত্রে কোনোভাবেই এটা হওয়া উচিত। সোফিয়া নিরুদ্দেশ হয়ে যাওয়ার 3 মাস পর হঠাৎ একটা ফোন এলো। এবার ইমরান সামান্য একটা ইঙ্গিত পেল যে তার মেয়ে কোথায় থাকতে পারে। হ্যালো। হ্যাঁ, ইমরান সুলেমান। হ্যাঁ, আমি ইমরান সুলেমান বলছি। তোমার মেয়ে সোফিয়ার ব্যাপারে কথা বলতে চাই। কোথায় সোফিয়া? আর আপনি কে বলছেন? আমি কোঠার নাম্বার জানি না, কিন্তু দিল্লিতে জিবি রোডে একটা কোঠায়ও আছে। সোফিয়া কোঠায় কি করছে? কোঠাতে মেয়েরা কি করে এটাও বোঝাতে হবে তোমাকে। দেখো, আমি কোনো ঝামেলায় পড়তে যাই না। ও বারবার আমার হাতে পায়ে ধরে বলল আমাকে বাঁচাও, তাই আমার দয়া হলো। ওই নাম্বারটা দিয়ে বলল এটা ওর বাবার নাম্বার, তাই আমি তোমাকে ফোন করে জানাচ্ছি। এখন তুমি বোঝো কি করবে। আমি ফোন রাখছি। হ্যালো 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 হ্যালো, শুনুন। আব্বু, কে ফোন করেছিল? কি বলছিল? আমাদের সোফিয়া দিল্লিতে। ওখানে ওকে কোথাতে আছে? আমাদের মেয়েটা কোনো খারাপ জায়গায় আছে। স্যার, এবার তো কিছু করুন স্যার, আমাদের মেয়েটা খুব সমস্যায় আছে। স্যার, আমরা তো আপনাকে শুরু থেকেই বলে আসছি, ওকে কেউ জোর করে তুলে নিয়ে গেছে। দেখ ইমরান, কথাটা বোঝার চেষ্টা কর। ব্যাপারটা খুব ঘোরালো হয়ে গেছে। আর তোর মেয়েও তো এখন দিল্লিতে আছে না? আর স্যার, মেয়েটা তো দিল্লিতে আছে না? আর কিডন্যাপের কেস দিল্লি পুলিশের আন্ডারে এখন কেসটা। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। এটাই ভালো হয় যে তুই দিল্লি যা আর সেখানে গিয়ে রিপোর্ট কর, ওখানকার পুলিশের কাছে সাহায্য চা। আমরা খুব গরিব স্যার, দিল্লি অনেক বড় শহর, সেখানে কোথায় কিভাবে খুঁজবো? ইমরান, একদম ঠিক কথা বলছিস। দিল্লি খুব বড় শহর, ওখানে অনেক বড় বড় লোক থাকে। ওখানকার পুলিশের কাছে সাহায্য চা, ওদের কাছে অনেক ক্ষমতা। আর তোর মেয়ে যদি দিল্লিতে থাকে, আমরা এখানে বসে কি ঘন্টা করবো? আর তোরা যদি আগেই দিল্লি চলে যেতিস তাহলে এত সময় নষ্ট হতো না। স্যার, আমরা তো ওকে সব জায়গায় খোঁজার চেষ্টা করেছি, এমনকি ওকে খুঁজতে কলকাতাতেও গিয়েছিলাম। এখন আমরা কি করে জানবো যে ও দিল্লিতে রয়েছে? স্যার, আমি প্রথমেই বলেছিলাম ওকে কেউ জোর করে তুলে নিয়ে গেছে। আরে তোরাই যদি না জানিস যে মেয়েটা কোথায়, তাহলে আমরা জানবো কি করে? দেখ ভাই, আমরাও তো তোদেরই মতো মানুষ না। আর এখন পুলিশের কাছে তো কোনো জাদুর ছড়ি নেই যে সেটাকে ঘোরাবে আর ঝট করে মেয়েটা সামনে চলে আসবে। এখানে আর সময় নষ্ট করিস না, মেয়েটার বড় ক্ষতি হয়ে যাওয়ার আগে দিল্লি যা গিয়ে মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আয়।
হ্যালো, আগে আমি ইমরান সুলেমান বলছি কলকাতা থেকে। আরে পাগল হয়ে গেছিস নাকি ইমরান? আরে আমি বললাম না এটা পিসিও, 25 বার ফোন করেছিস তুই। আরে আমি জানি না কোন গাধা তোকে ফোন করেছে। দাদা, আমার মেয়েটা নিখোঁজ। একজন লোক আমাকে ফোন করে বললো আমার মেয়েটাকে কোথায় আটকে রেখেছে। আরে তো আমি কি করব? আমি কি প্রধানমন্ত্রী যে ওকে খুঁজে বের করব? আরে দিনে 500টা লোক আসে এখানে ফোন করার জন্য, কাকে কাকে মনে রাখবো? দাদা, আমি বাংলা থেকে বলছি, আর দিল্লি এখান থেকে অনেক দূরে দাদা। আরে 25 বার এই ডায়লগটাই দিয়েছিস। আরে তুই বাংলা থেকে বল আর আমেরিকা থেকে। একটা কথা ভালো করে শুনে রাখ, এটা দিল্লির পিসিও, আর এখানে তোর মেয়ে নেই। এবার যদি ফোন করিস না তাহলে সোজা পুলিশকে জানিয়ে দেবো, তখন ক্যালান খেতে খেতে মেয়ের গল্প শোনাবি। চল রাখ। আমরা দুজন দিল্লি যাও, যাও দিল্লি, লোককে যাও বলতে দাও, আমি আমার মেয়েকে ফেরত চাই। আমার চিন্তা করো না, এখানে আমি সামলে নেবো। চলো আব্বু, সোফিয়াকে ওই অবস্থায় কি করে ছাড়বো? ও আমাদের জন্য অপেক্ষা করছে, সেই জন্যই তো আমাদের খবর পাঠিয়েছে। ওকে আমাদেরই বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে নিরুদ্দেশ হওয়া সোফিয়া জানা গেল দিল্লির এক পতিতা পল্লীতে আছে, কিন্তু সে সেখানে পৌঁছলো কি করে? খোঁজ পাওয়ার পরও পুলিশ তাদের কোনো সাহায্য করেনি। সোফিয়ার বাবা আর ভাই নিজেদের উদ্যোগেই সোফিয়াকে খুঁজতে বেরিয়ে পড়ে, একটি বেপরোয়া পুলিশ ফোর্স থেকে আরেকটি ফোর্স পর্যন্ত। একজন বাবা আর ভাই ধাক্কা খেতে খেতে আর কতক্ষণ নিজেরা সোফিয়াকে খুঁজবে, আর কত সমস্যা আসবে তাদের সামনে, এই সব কিছু জানতে দেখুন এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ পরের দিন পরের পর্বে ক্রাইম পেট্রোল 10 থেকে।